ক্লাস 8-এর ত্রিকোণমিতির কিছু বেসিক দিয়ে আমরা ইন্টারমিডিয়েটের ভেক্টরের কিছু বেসিক শিখে নেব। দেখো, একটা যদি সমকোণী ত্রিভুজ দেওয়া থাকে যার অতিভুজ সি এবং যে কোনো একটা কোণের মান যদি দেওয়া থাকে, তাহলে এই অতিভুজের মান এবং কোণের মান দিয়ে আমরা ভূমি এবং লম্ব উভয়ের মান বের করতে পারি। তাহলে কিভাবে বের করতে পারি? আমরা জানি cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির ভ্যালু কীভাবে বের করব? a ইকুয়ালস টু সি cos থিটা। আবার বি এর ভ্যালু বের করার সময় কীভাবে করব? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে বি ইকুয়ালস টু কী লিখতে পারি? সি সাইন থিটা। তাহলে দেখো, ভূমির ভ্যালু বের করার সময় সি cos থিটা এবং লম্বের ভ্যালু বের করার সময় সি সাইন থিটা। এখন এই বিটা যদি আমরা এইখানে না দাগাই, না দাগিয়ে বিটাকে যদি আমরা এই জায়গায় নিয়ে আসি, তাহলে দেখো এটা কি হয়ে যাচ্ছে? এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ এবং এটা সি। এখন সিটা এক্স অক্ষ বরাবর কতটুকু গেছে? সিটা এক্স অক্ষ বরাবর আসছে কতটুকু? এই পর্যন্ত। তাহলে এই পর্যন্ত বের করব কিভাবে? সেম রুল, সেই যে তখন করলাম যে ভূমির ভ্যালু কি? ভূমির ভ্যালু এ ইকুয়ালস টু সি cos থিটা। তাহলে এই যে একটা বাহু দেওয়া আছে, বাহু যদিও আমরা ভেক্টরের ক্ষেত্রে এটাকে ভেক্টর হিসেবে ধরে নেব এখানে একটা তীর চিহ্ন দিয়ে। তাহলে এই সি ভেক্টরটা এক্স অক্ষ বরাবর কতটুকু গেছে? ওই যে আগে যে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজটা তৈরি করছিলাম তার ভূমি পরিমাণ। তাহলে ভূমির ভ্যালু কত? এ ইকুয়ালস টু সি cos থিটা। আবার এই সেম ভেক্টরটা দেখো তো উপরের দিকে কতটুকু গেছে? এই উপরের দিকে যতটুকু গেছে সেটাই মূলত ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেছে সেই মানটা। তাহলে ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেছে সেটা কিভাবে বের করব? সেটা বি এর সমান হবে, বি ইকুয়ালস টু সি সাইন থিটা। দেখো, ভেক্টরের ক্ষেত্রে যে আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ এই দুটো বের করতে হয় এই রুলস দিয়েই। তোমাকে দেখাতে হয় যে সি যদি একটা ভেক্টর হয়, সাধারণত ভেক্টরের ক্ষেত্রে সেটা আর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আর যদি একটা ভেক্টর হয় তাহলে সেটার আনুভূমিক উপাংশ কত এবং উলম্ব উপাংশ কত। তাহলে আনুভূমিক উপাংশ কী হবে? আনুভূমিক উপাংশ হবে আর cos থিটা এবং উলম্ব উপাংশ হবে আর সাইন থিটা, যেটা আমরা ক্লাস 8-এ ত্রিকোণমিতির মাধ্যমে করে আসছি। এখন দেখো এটাকে কীভাবে প্রয়োগ করা যায়। মনে করো আরও একটা ভেক্টর স্থানাঙ্ক ব্যবস্থাটা দাগাই। মনে করো কোনো একটা বস্তু এই বিন্দু থেকে সে যাত্রা শুরু করলো এই দিক বরাবর। এখন দেখো এইদিকে যখন যাত্রা শুরু করলো, মনে করো যে এই বিন্দুতে আসলো 1 মিনিট পর। তাহলে 1 মিনিট পর সে অ্যাকচুয়ালি এই দিক বরাবর কতটুকু গেছে? এই পর্যন্ত, এবং এদিক বরাবর এই পর্যন্ত। এখন দেখো পরের মিনিটে সে যদি আবার এই বিন্দুতে যায়, তাহলে সে পরের মিনিটে কতটুকু গেছে? এইটুকু এবং এইটুকু। তাহলে এই যে একটা বস্তু এদিক বরাবর যে যাচ্ছে, অ্যাকচুয়ালি সে এদিক বরাবর যাওয়ার সময় একই সাথে সে এদিকেও যাচ্ছে, এই দিকেও যাচ্ছে। এখন দুই দিকে যাওয়ার যে স্পিড, সেটা যদি আমরা বের করে নিতে পারি, তাহলেই কিন্তু বলতে পারবো যে এই যে বস্তুটা যাচ্ছে, এই বস্তুটা আনুভূমিক বরাবর কত স্পিডে যাচ্ছে এবং উলম্ব বরাবর কত স্পিডে যাচ্ছে। এখন এই বেগটাকে আমরা যদি বের করতে পারি, দেখো যে নদী পারাপারের অঙ্কের ক্ষেত্রে আমাদের নৌকার বেগ দেওয়া থাকে, নৌকাটা তীর্যকভাবে যদি রওনা দেয় সেক্ষেত্রে নদী পার হতে কতটুকু সময় লাগবে। এখন নৌকাটা যদি এই তীর্যকভাবে যাত্রা শুরু করে, যেটা প্রস্থের সাথে দৈর্ঘ্যের নৌকা নদীর যে কূল আছে এই কূলের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, অথবা
প্রস্থের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে কিন্তু এই নৌকাটার এই উলম্ব বরাবর বা প্রস্থ বরাবর বেগটা আমরা বের করে নিতে পারবো। কিভাবে বের করতে পারবো? দেখো, একটু আগেই আমরা করলাম যে এইখানে যদি থিটা দেওয়া থাকে, তাহলে এটার উলম্ব উপাংশ কত হবে? উলম্ব উপাংশটা মূলত এই যে এখানের যে মানটা ছিল, অর্থাৎ লম্বের মান, এই লম্বের মানটাই মূলত এই জায়গাকার উলম্ব উপাংশের সমান হবে। তাহলে উলম্বের উপাংশের সমান কী হবে? এটা ধরো নৌকার স্পিড ছিল ভি, তাহলে এদিক বরাবর কী হবে? ভি সাইন থিটা। এটা দিয়ে দিলে পারি, হয়ে গেল। এখন নৌকা পারাপারের সময়ে এই ভি সাইন থিটা যদি থাকে এবং নদীর প্রস্থ যদি দেওয়া থাকে, তাহলে কতটুকু সময় লাগবে সেটা আমরা বের করতে পারবো। টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন থিটা, অর্থাৎ ওই যে এস ইকুয়ালস টু ভিটি যে সূত্রটা পড়েছিলাম, সেখান থেকে আমরা টিটা বের করে নিতে পারবো এস বাই ভি, যেখানে এস হলো নদীর প্রস্থ ডি এবং ভি হলো ভি সাইন থিটা। এখন দেখো, যদি আমরা বের করে ফেলতে পারি যে নৌকা পার হতে কত সময় লাগবে, সেটা হলো টি। এখন যদি বলে যে সে উলম্ব বরাবর যে জায়গাতে পৌঁছানোর কথা বা প্রস্থ বরাবর যে জায়গাতে পৌঁছানোর কথা, সেখান থেকে সে কত দূরে পৌঁছাবে নদী পার হওয়ার পরে, নদীর পার কতটুকু বেশি অতিক্রম করবে আনুভূমিক উপাংশ বরাবর, তাহলে এটা কীভাবে বের করব? দেখো, এদিক বরাবরের স্পিড আমরা কী পাবো? ভি এর কস থিটা, যেটা আমরা ওই যে উপরে শিখে আসলাম। তাহলে আনুভূমিক বরাবর স্পিড আছে তার ভি এর কস থিটা, তাহলে এদিক বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবে? সেই একই এস ইকুয়ালস টু ভিটি। তাহলে এখানে ভি কত? ভি কস থিটা, সাথে কতটুকু সময় সে যাত্রা করেছে সেটা হলো টি, যেটা এখানে বের করলাম। তাহলে এটা বের করলে সে প্রস্থ বরাবর কতটুকু, নদীর দৈর্ঘ্য বরাবর কতটুকু আগাইছে সেটা আমরা বের করে নিতে পারবো। এখন দেখো, নদী পারাপারের ক্ষেত্রে কিছু অঙ্ক দেখে নিই। মনে করো এইটা একটা নদী, এই যে একটা নদী। এখন এই নদীতে একটা নৌকা যাত্রা করবে। নৌকাটা মনে করো এই দিক বরাবর সে যাত্রা করলো, এই যাত্রা করলো। এখন নদীর প্রস্থ বরাবর কোনটা? প্রস্থ বরাবর দিক হলো এইটা। এখন নৌকাটা যেহেতু এখান থেকে থিটা কোণ উৎপন্ন করে যাত্রা করতেছে, তাহলে এই নদীর প্রস্থ যদি ডি হয়, তাহলে অপর পারে পৌঁছাতে কত সময় লাগবে? ধরে নৌকার বেগ ভি, তাহলে অপর পারে পৌঁছাতে, যদিও এই বিন্দুতে পৌঁছাবে এরকম জায়গাতে, কিন্তু পৌঁছালেও সেখানে পৌঁছাতে কতটুকু টাইম লাগবে? টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি এর সাইন থিটা। কারণ নদী এই পার থেকে ওই পারে যেতে চাইলে অবশ্যই তার উলম্ব বেগ দিয়েই যেতে হবে, কারণ আমরা আগেও দেখে আসছি যে উলম্ব বেগ হলো ওয়াই অক্ষ বরাবর কতটুকু স্পিডে যাচ্ছে সেইটা। তাহলে টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন থিটা। এখন এখান থেকে টি পেলাম। এখন এই যে নৌকাটা যেহেতু তির্যকভাবে যাচ্ছে, তাহলে এইখান থেকে সে কতটুকু দূরত্বে এখানে পৌঁছাবে, এটুকু দূরত্বের মান যদি বের করতে বলে, তাহলে কীভাবে বের করব? দেখো, এই ভি এর আনুভূমিক উপাংশ কত? ভি এর আনুভূমিক উপাংশ হবে ভি এর কস থিটা। তাহলে এইটুকু দূরত্ব যদি ধরি আমরা এক্স, তাহলে এক্স ইকুয়ালস টু কী হবে? এক্স ইকুয়ালস টু ভি কস থিটা ইন্টু টি। এটা করে দিলেই হয়ে গেল। এখন ঝামেলা হলো, আমাদের অঙ্ক দেওয়ার সময় টিচাররা সহজ পদ্ধতি পছন্দ করে না, তারা এর মধ্যে স্রোত দেবে, স্রোত দিয়ে তারপর জিজ্ঞাসা করবে। তাহলে দেখো, স্রোত যদি দেয় তাহলে কি ঘটনা ঘটবে? দেখো, স্রোত যদি এদিক বরাবর প্রবাহিত হয় ইউ স্পিডে, এখন ইউ স্পিডে যদি স্রোত প্রবাহিত হয়, নৌকার স্পিডকে আমরা কয় ভাগে ভাগ করেছিলাম? দেখো, উপরে পড়ে আসছিলাম কি, এই দিক বরাবর হলো আনুভূমিক উপাংশ, এই দিক বরাবর হলো উলম্ব উপাংশ। দেখো, স্রোত যদি প্রবাহিত হয় এদিক বরাবর, তাহলে এইটা, এই যে সি বা ভেক্টর সি, এই সি এর কোন উপাংশকে প্রভাবিত করবে? দেখো, এটা যদি ইউ হয়, স্রোতের বেগ যদি ইউ হয়, তাহলে ইউ এবং সি এই দুটা, ইউ প্লাস বা
ইউ এর সাথে সি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে ইউ কস 0 ডিগ্রি প্লাস সি কস থিটা। এখন দেখো এটা সমান কী হবে? ইউ প্লাস সি কস থিটা, অর্থাৎ আগে যে আনুভূমিক উপাংশ ছিল সেই আনুভূমিক উপাংশ ছিল শুধু সি কস থিটা, এখন স্রোতের কারণে আনুভূমিক উপাংশের মান হয়ে যাবে ইউ প্লাস সি কস থিটা। এখন এইটাই যদি উলম্ব উপাংশে কতটুকু প্রভাবিত করে সেটা যদি বের করতে যাই, তাহলে দেখো কি হবে? সি সাইন থিটা প্লাস ইউ কস 90 ডিগ্রি। 90 ডিগ্রি কেন? কারণ স্রোতটা তো এই দিক বরাবর যাচ্ছে, তাহলে স্রোতের সাথে এই উলম্ব উপাংশ কত ডিগ্রি কোণ উৎপন্ন করে রাখছে? থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। এই কারণে ইউ সি সাইন থিটা প্লাস ইউ কস 90 ডিগ্রি করেছি। তাহলে কস 90 ডিগ্রির ভ্যালু কত? আমরা জানি কস 90 ডিগ্রির ভ্যালু 0, তাহলে এটার সমান কি লেখা যাবে? সরাসরি সি সাইন থিটা। অর্থাৎ উলম্ব উপাংশের ওপর কোনো রকম প্রভাব বিস্তার করে না বা প্রভাবিত করে না। তাহলে স্রোত আসলে শুধুমাত্র আমরা আনুভূমিক উপাংশকেই যোগ বিয়োগ যা করা লাগে সেইটা করব, উলম্ব উপাংশের উপর কোনো রকম প্রভাব দেখাবে না। এখন এই অঙ্কের ক্ষেত্রে দেখো, যদি স্রোত ইউটা চলেই আসে তাহলে কি ঘটনা ঘটবে? শুধুমাত্র এবং শুধুমাত্র ভি কস থিটার উপর সে প্রভাব দেখাবে। তাহলে ভি কস থিটার উপর যদি প্রভাব দেখায়, ভি এর ভ্যালু তাহলে কত হয়ে যাবে? ভি কস থিটা বা আনুভূমিক উপাংশের ভ্যালু কত হয়ে যাবে? তাহলে হয়ে যাবে ভি কস থিটা প্লাস ইউ। সেক্ষেত্রে দেখো, যেহেতু ভি সাইন থিটার ভ্যালু কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে নৌকা একদম এই পার থেকে অপর পারে পৌঁছাতে আগে যা সময় লাগতো এখনও সেই সময় লাগবে, টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন থিটা। বাট নদী পার হওয়ার পরে সে এই যে পুরোপুরি প্রস্থ বরাবর অপর পার্শ্বে বা লম্ব বরাবর অপর পার্শ্বে পৌঁছানোর পর এইখান থেকে এই বিন্দু থেকে কত দূরত্বে সে পৌঁছাবে? দেখো, স্রোত যেহেতু এদিক বরাবর যাচ্ছে, তাহলে নৌকাকে কিছুটা ঠেলে এদিক বরাবর নিয়ে চলে যাবে। তার মানে এই দূরত্বটা এক্সের মান, এখানে যে এক্সের মানটা ছিল এই এক্সের মানটা আরও বাড়বে। তাহলে এক্সের মান কত হবে? আগে ছিল ভি কস থিটা ইন্টু টি। এখন দেখো, আনুভূমিক উপাংশের মান যেহেতু বেড়ে গেছে, তাহলে সেই আনুভূমিক উপাংশের মানটা নতুন করে দিয়ে দিলাম, ইন্টু টি করে দিলাম। তাহলেই আমরা পেয়ে যাব এই দিক বরাবর সে কত দূরে গিয়ে পৌঁছাবে। তাহলে বলো তো, যদি একটা নদী এইটা হয়, তাহলে একটা নৌকা যদি পুরোপুরি উলম্বভাবে যাত্রা করে ভি স্পিডে এবং স্রোত যদি ইউ স্পিডে আসে, তাহলে এই নৌকাটার কত সময় পরে অপর পারে পৌঁছাবে? তাহলে অপর পারে পৌঁছানোর জন্য আমরা কি করব? টি বের করব। টি ইকুয়ালস টু কি? প্রথমত প্রস্থ যেহেতু ডি, তাহলে প্রথমে আগে ডি ডিভাইডেড করব কি, নিচে উলম্ব স্পিডটা দেব। তাহলে এই ভিটা যেহেতু পুরোপুরি উলম্বভাবেই গেছে, আমরা একটু আগে শিখে আসছি, দেখো এইখানে থিটা যদি থাকে, এই থিটার ভ্যালুটা কি করব? এই ভি এর সাথে ভি সাইন থিটা করে দেব। তাহলে এই ক্ষেত্রে ভি তো পুরোপুরি একদম উলম্ব বরাবরই গেছে, তাহলে থিটার ভ্যালু কত হবে? থিটার ভ্যালু হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে ডি ডিভাইডেড বাই ভি সাইন 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি ভ্যালু যেহেতু 1, তাহলে সরাসরি আমরা করতে পারবো কি, ডি ডিভাইডেড বাই ভি। এখন দেখো, এটা যেহেতু পুরোপুরি উলম্ব বেগে যাচ্ছে, উলম্বভাবে যাচ্ছে, তাহলে এটার আনুভূমিক উপাংশ কত হবে? আনুভূমিক উপাংশ হবে ভি কস 90 ডিগ্রি ইকুয়ালস টু 0। তার মানে শুধু নৌকার কোনো আনুভূমিক উপাংশই নাই, তাহলে আনুভূমিক উপাংশ কোথা থেকে আসবে? এই যে স্রোতটা আছে, এই স্রোতের জন্য আনুভূমিক উপাংশ কত হয়ে যাবে? ইউ প্লাস ভি কস 90 ডিগ্রি ইকুয়ালস টু শুধু ইউ। তাহলে দেখো, নৌকাটা তাহলে এই তীর বরাবর কতটুকু দূরত্বে গিয়ে উঠবে?
সেইটা হবে এক্স ইকুয়ালস টু ইউ ইন্টু টি। এটা করে দিলে কিন্তু এক্সের ভ্যালুটা বের হয়ে আসবে। এখন অঙ্ক যখন দেয় আমাদেরকে, অঙ্ক দিলে সাধারণত নৌকাটাকে এইভাবে তির্যকভাবে চালনা করে। ধরি এইটা নদী, স্রোত যাচ্ছে এই দিক বরাবর। তাহলে আচ্ছা, এটা একটু সুন্দর করে দাগাই। স্রোত যাচ্ছে এই দিক বরাবর, তাহলে একটা নৌকাকে এইভাবে চালনা করলাম এই দিক বরাবর, যার স্রোতের বেগ ইউ, নৌকার বেগ ভি, নদীর প্রস্থ ডি। এখন বলবে যে অপর পারে পৌঁছাতে কত সময় লাগবে। সেই একই রুলস তোমরা ফলো করবে। দেখো এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো, এই থিটা যদি দেওয়া থাকে তাহলে সরাসরি কি করব, নৌকাটার উলম্ব বেগ বের করে নেব। উলম্ব বেগ কীভাবে বের করে, উলম্ব বেগ বের করতে চাইলে ভি সাইন থিটা, তাহলে সরাসরি কী করব, টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন থিটা। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এখন দেখো ভেক্টরের এই প্রয়োগটা শুধুমাত্র নদী পারাপারের ক্ষেত্রে কিছুটা আমি দেখাই দিলাম। এখন এইটা যে প্রাসের উপরেও ইউজ করা যায় সেইটা একটু দেখো। মনে করো এটা একটা স্থানাঙ্ক ব্যবস্থা, যার এইখান থেকে একটা বল ছুঁড়ে মারা হবে এই বিন্দু থেকে। কোন বিন্দু, ও বিন্দু। এটা এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর। এখন এইখান থেকে যদি একটা বলকে এইভাবে ছুঁড়ে মারা হয় তাহলে এইভাবে কার্ভ আকারে যাবে। এখন দেখো এই যে গেল, এইটাকে বলা হচ্ছে প্রাস। এখন প্রাসের ক্ষেত্রে ওই একই নিয়মে আমরা প্রয়োগ করব। দেখো প্রাসটাকে নিক্ষেপ করা হয়েছে কোন বিন্দু বরাবর, কোন দিক বরাবর, এই দিক বরাবর। তাহলে এইখানে থিটার ভ্যালু কত, এটা থিটা দিয়ে দিলাম, যে থিটা কোণে এটা নিক্ষেপ করা হয়েছে। কাকে নিক্ষেপ করা হয়েছে, একটা মনে করো যে এক্স বস্তুকে। এখন এক্স বস্তুটা একটু তোমরা চিন্তা করে দেখো, এইটা প্রথমে কি করবে, প্রথম বরাবর এই আনুভূমিক বরাবর কিছুটা আগাবে, উলম্ব বরাবর কিছুটা আগাবে, তারপর আনুভূমিক বরাবর আরেকটু আগাবে, উলম্ব বরাবর আরেকটু আগাবে। এর মাধ্যমেই তো প্রথমে এই বিন্দুতে, তারপর এই বিন্দুতে, এইভাবে আগাতে থাকবে। এখন আগানোর সময় দেখো যে আনুভূমিক উপাংশ বরাবর কিন্তু সে সামনেই আগাচ্ছে, বাট উলম্ব উপাংশ প্রথমে কি হলো, প্রথমে উপরের দিকে উঠলো এবং তারপরে নিচের দিকে নামা শুরু করলো। এখন এইটার কারণ কি, এইটার কারণ হলো অভিকর্ষ ত্বরণ। এই বস্তুটার ক্ষেত্রে যদি ভি বেগে নিক্ষেপ করা হয় তাহলে এটার আনুভূমিক উপাংশ কত হবে, আনুভূমিক বেগটা হবে ভি এর কস থিটা, আর উলম্ব বেগ কত হবে, ভি এর সাইন থিটা। দেখো অভিকর্ষ ত্বরণ যখন কাজ করবে তখন কি এটার সাথে পুরোপুরি 90 ডিগ্রি কোণে কাজ করবে, থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। বাট এই যে উলম্ব বেগ যেটা আছে উপরের দিকে উঠতেছিল সেটার পুরোপুরি বিপরীত দিকে যেটা কাজ করবে। তাহলে যেটা যদি বিপরীত দিকে কাজ করে, আমরা সেই আগেরবার পড়ে আসলাম যে 90 ডিগ্রি কোণে যদি কোনো কিছু ক্রিয়া করে তাহলে তার ফলাফল জিরো। কারণ কি, দেখো ভি কস থিটা প্লাস এখন জি এর জন্য যে ফোর্সটা কাজ করবে সেই ফোর্সটা কোন দিক বরাবর কাজ করবে, ভি এর সাথে 90 ডিগ্রি কোণে। তার মানে ভি কস 90 ডিগ্রি এটুকু ইফেক্ট করবে। বা দেখো 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে কি হবে, 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে এই ভি এর উপর ভি কস থিটা বা আনুভূমিক উপাংশের উপর জি এর কোনো প্রভাব পড়বে না। বাট এইটা যেহেতু পুরোপুরি 0 ডিগ্রি কোণে, 0 ডিগ্রি বলতেছে সরি 180 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, তার মানে জি এর ফোর্সটা পুরোপুরি বিপরীত দিকে ক্রিয়া করতেছে। তাহলে জি কিভাবে তাদের উপর ইফেক্ট করবে, আমরা জানি ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, এইভাবে করতে হয়। তাহলে এখানে ইউ কি, ইউ ইকুয়ালস টু ভি সাইন থিটা মাইনাস জিটি করে দিলেই হয়ে গেল। তাহলে এইটার উপর তো যেহেতু কোনো ইফেক্ট নাই, কারণ জি কস থিটা কস 90 ডিগ্রি ইন্টু টি করা লাগতো, তাহলে কস 90 ডিগ্রির ভ্যালু যেহেতু জিরো, তাহলে আনুভূমিক উপাংশের উপর জি এর কোনো প্রভাব নাই। তাহলে দেখো এই
প্রাসটা যে বিচরণ করলো, এই বিচরণ পথের সমস্ত জায়গায় তার আনুভূমিক উপাংশের যে মানটা বা আনুভূমিক বরাবর তার যে বেগটা, সেই বেগটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। বাট উলম্ব বেগ যেটা আছে সেটা ধীরে ধীরে কমবে এবং পরবর্তীতে বিপরীত দিকে ফেরত আসবে। তাহলে দেখো এইখান থেকে আমরা বের করতে পারি যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কত সময় লাগবে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কত সময় লাগবে সেটা কীভাবে বের করব? দেখো আমরা জানি ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। তাহলে এখানে ইউ কত? দেখো ভি কত হবে যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় যাব, তার মানে কি যে ভিটা যেহেতু উপরের দিকে তুলতেছিল, তাহলে এমন একটা বিন্দুতে যাবে যেখানে ভি এর ভ্যালু আর থাকবে না এবং নিচের দিকে তারপর ধীরে ধীরে ব্যাক করা শুরু করবে। তার মানে সর্বোচ্চ উচ্চতায় গেলে ভি এর ভ্যালুটা 0 হয়ে যায়। তাহলে ভি এর ভ্যালু 0 হয়ে গেলে কি 0 ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। তার মানে জিটি ইকুয়ালস টু ইউ, তার মানে টি ইকুয়ালস টু ইউ বাই জি। এখন দেখো ইউ এর ভ্যালুটা কত পেয়েছিলাম আমরা, যে উলম্ব বেগ যেটা ছিল সেটা ছিল ইউ। তাহলে উলম্ব বেগ কত? ভি সাইন থিটা ডিভাইডেড বাই জি। তাহলে এই সময় পর্যন্ত সে উপরের দিকে উঠতে থাকবে। তাহলে যত সময় সে উপরের দিকে উঠবে ঠিক তত সময় সে নিচের দিকে নামবে। তাহলে তার সম্পূর্ণ বিচরণকাল, অর্থাৎ এই বিন্দু থেকে উড্ডয়নের পর, এই বিন্দু থেকে উড্ডয়নের পর সে সর্বোচ্চ বিন্দুতে গেল এবং সর্বোচ্চ বিন্দু থেকে ধীরে ধীরে আবার সর্বনিম্ন বিন্দুতে আসলো, এইটুকু সময় তার, এইটুকু পথ অতিক্রম করতে তার কত সময় লাগবে এটা কীভাবে বের করব? তাহলে সরাসরি টিকে 2 দিয়ে গুণ করে দিলেই হয়ে গেল। তাহলে টি ইকুয়ালস টু বা সম্পূর্ণ বিচরণকাল ক্যাপিটাল টি ইকুয়ালস টু 2 ভি সাইন থিটা ডিভাইডেড বাই জি। এখন দেখো এইটা দিয়ে খুব সহজে প্রাসের যে সম্পূর্ণ পাল্লা আছে এই পাল্লাটা কিন্তু বের করা যায়। কিভাবে বের করব? দেখো আমাদের তো আনুভূমিক বেগটা ছিল কনস্ট্যান্ট। আনুভূমিক বেগটা কত ছিল? ভি এর কস থিটা, এইটা ছিল আনুভূমিক বেগ বা ভি এক্স এইটা। এখন আনুভূমিক বেগটা যেহেতু আছে, প্রাসটা হলো টি সময় পর্যন্ত বিচরণ করছে, তাহলে এই বেগটা তো কনস্ট্যান্ট হারে সে সামনের দিকে আগাইছে। তাহলে কনস্ট্যান্ট হারে সামনের দিকে আগাইছে কত সময় পর্যন্ত? ক্যাপিটাল টি সময় পর্যন্ত। তাহলে এইটুকু সময়ে টি সময় পর্যন্ত সে আনুভূমিক বরাবর কত দূরত্ব অতিক্রম করছে সেটাই হবে পাল্লা। তাহলে পাল্লা আর ইকুয়ালস টু কী হবে? ভি কস থিটা ইন্টু টি ক্যাপিটাল টি। তাহলে ভি কস থিটা ইন্টু ক্যাপিটাল টি এর ভ্যালু কত পেলাম? ক্যাপিটাল টি এর ভ্যালু পেলাম 2 ভি সাইন থিটা ডিভাইডেড বাই জি। তাহলে এটা সমান কী লেখা যায়? ভি স্কোয়ার 2 সাইন থিটা ইন্টু কস থিটা ডিভাইডেড বাই জি লেখা যায়। এটা সমান কি বলা যায়? ভি স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। তাহলে দেখো খণ্ডাংশ খণ্ডাংশ করে যদি আমরা অঙ্ক করি, যে প্রথমে ভি কস থিটা বের করলাম এবং টিটা তো আমরা পেয়েছি, তাহলে এই দুটা গুণ করলে পারে আমরা কিন্তু আনুভূমিক পাল্লাটা বের করে নিতে পারবো খুব সহজে। আনুভূমিক পাল্লা বলতে প্রাসের পাল্লা বোঝায় আর কি। এই পাল্লাটা আমরা খুব সহজেই বের করে নিতে পারবো। তাহলে কতটুকু উচ্চতায় পৌঁছাইছে সেটাও এখান থেকে বের করে নিতে পারি। আমরা এইচ ইকুয়ালস টু কী জানি? এইচ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এই সূত্র তো আমরা জানি। তাহলে এক্ষেত্রে দেখো ইউ যেটা ছিল, ইউটা মূলত উপরে ওঠার ক্ষেত্রে, তাহলে এইচটা বের করতে পারি। তাহলে উপরে উঠছে কত স্পিডে? তার উলম্ব স্পিড দিয়ে। তাহলে উলম্ব স্পিডের ভ্যালু কত? ভি সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এটা দিয়ে আমরা তার উপরে কতটুকু সময় উঠবে সেটাও আমরা বের করে নিতে পারি। এখানে দেখো টি এর ভ্যালু আমরা চাইলে বসাই দিতে পারি। টি এর ভ্যালু কোনটা? এইটা। চাইলে আমরা সরি এইটা না, টি এর ভ্যালু বের হচ্ছে আমাদের এইটা, কারণ সম্পূর্ণ উপরে উঠতে কতটুকু সময় লাগবে আমাদের সেইটি হলো এইটা। তাহলে টি এর ভ্যালু আলাদা করে আমরা এখানে বসা দিলে কিন্তু সর্বোচ্চ উচ্চতাটা বের করে নিতে পারবো। চাইলে আরেকভাবে আমরা বের করে নিতে পারি। এইচ ইকুয়ালস টু কি? এইচ ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh।
দেখো সর্বোচ্চ বিন্দুতে যেহেতু পৌঁছাচ্ছে তার মানে সেখানে ভিটা 0 হয়ে যাবে, তাহলে 2GA ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা যদি হয় তাহলে এ ইজ ইকুয়ালস টু কী লিখতে পারি, ভি স্কোয়ার বাই 2G। এখন ভি এর ভ্যালু কত পেলাম, ভি এরটা মূলত ছিল ভি এর সাইন থিটা, কারণ আমাদের উলম্ব বেগ দেশে উপরে উঠতেছে, ডিভাইডেড বাই 2G। তাহলে কী লিখতে পারি, ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2G। তাহলে এইখান থেকে আমরা সর্বোচ্চ উচ্চতাও বের করতে পারি, কতক্ষণ সময় সে বিচরণ করলো সেটাও বের করতে পারি, তারপর তার আনুভূমিক বেগ বের করতে পারি, উলম্ব বেগ বের করতে পারি, মানে যত যা ডিটেলস আমরা ক্ষুদ্রাংশ যেহেতু করতে পারতেছি, আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ, এবং জি এর মাধ্যমে যেহেতু শুধুমাত্র উলম্ব উপাংশটাতেই ইফেক্ট পড়ে, তাহলে সেইটুকু কনসিডার করে নিয়ে আমরা সবগুলো কিন্তু খণ্ডাংশ খণ্ডাংশ করে অঙ্কটা পুরোপুরি করে ফেলতে পারি। আশা করি বুঝেছো। পরবর্তীতে আরও কিছু টপিক নিয়ে আমি ভেক্টরের এবং গতিবিদ্যা একসাথে মিলিয়ে আমি কিছু ক্লাস নেব এবং তোমরা সেটা দেখলে পারে আশা করি উপকৃত হবে। একই সাথে আমরা যে ক্লাস 8-9-এ যেগুলো আমরা ম্যাথমেটিক্সের থিওরিগুলো পড়ে আসছি সেইটা আমরা কাজে লাগায়ে সিম্পল উপায়ে যেন আমরা ইমাজিন করতে পারি যে কী দিয়ে কী ঘটনা ঘটছে, তার মাধ্যমে আমরা এগুলো সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।